জামিন নিয়ে কখনো দুর্নীতি হতে পারে এটা আপনাদের আইডিয়া আছে? দর্শক যারা দেখছেন, যাদের কৌতূহল রয়েছে রাজনীতি নিয়ে, একটা জামিন মামলাও কিভাবে দুর্নীতির আকার নেয়, সেটা এই যে গল্পটা বলবো সেটা পুরোটা শুনুন, তাহলে হয়তো ঠিকমতো বুঝতে পারবেন। উত্তরবঙ্গ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা, এই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে একাধিক থানা রয়েছে। সেখানেই একটা মাদক পাচারকারী যারা, সেই আরকাঠিদের একটা খুব সব টার্গেটের জায়গা। কারণ পাকিস্তান বারবার চেষ্টা করেছে এই নেপাল বর্ডার হয়ে ভারতবর্ষে মাদক ঢুকিয়ে আমাদের দেশের যুব সমাজকে আকৃষ্ট করা, এবং কার্যত এই মাদকের টাকা যুব সমাজ যেভাবে নষ্ট করে এবং মাদক যেভাবে যুব সমাজকে ক্ষতি করে, পুরো বিষয়টাতে এদেশের অর্থনীতিতেও তার একটা প্রভাব রাখা। এবং এই শিলিগুড়ি খুব কাছেই হচ্ছে আমাদের চিকেন স্নেক বা মুরগির গলা, বাংলাদেশ এবং আমাদের কয়েক কিলোমিটারের একটা জায়গা, খুব সরু একটা জায়গা। আমরা জানি, ম্যাপ দেখে আপনার প্রত্যেকে বুঝতে পারি। এই জায়গায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় একাধিক মাদক পাচারের গল্প জড়িয়ে রয়েছে, মাদক পাচারের আরকাঠিদের হাত পাতা রয়েছে, আর সেখানে পুলিশও সচেষ্ট থাকে। পুলিশ একের পর এক মাদক পাচারকারীদের মিডলম্যান, কখনো মূল অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে তারা জামিন পেয়ে গেছে। এবং এই জামিন পাওয়ার কারণে যেটা মূল সমস্যার জায়গা তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস জামানাতে এই অভিযুক্তরা আবার কলকাতা হাইকোর্টে মানে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে খুব সহজে জামিনও পেয়ে গেছে। এক অদ্ভুত গল্প। এরকম মনে হতেই পারে আপনারা যারা এই ফেসবুক লাইভ দেখছেন, যে অভিযুক্ত তার জামিন চাওয়ার অধিকার রয়েছে, কলকাতা হাইকোর্টে আবেদন করেছে, হাইকোর্ট তাদের জামিন দিয়েছে, এতে আর অসুবিধার কোথায়? এতে দুর্নীতির গন্ধটাই বা কোথায়? এখানেই দুর্নীতি। কারণ মাদক পাচারে কেউ যদি অভিযুক্ত হয়, মাদকের যে মামলা, সেই মামলাতে একটি বিষয় রয়েছে, তা হচ্ছে এই আইনের 1985 সালে যে নির্দিষ্ট আইন, তার 42 নম্বর ধারা মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, বা 42 নম্বর ধারা 1985 সালের এই মাদক সংক্রান্ত যে আইন, সেটা এই অভিযুক্তের ক্ষেত্রে ঠিকঠাক অ্যাপ্লিকেবল হয়েছে কিনা, এটা মাদক পাচার আইনে যে কোনো অভিযুক্তের জামিনের ক্ষেত্রে, আগাম জামিনের ক্ষেত্রে সবার আগে আদালত, বিচারক বা বিচারপতিরা দেখেন। এক্ষেত্রে যখন জামিনের মামলাগুলি গেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে, কলকাতা হাইকোর্টে যে বেঞ্চ রয়েছে, সেখানে যিনি বা যারা এই মামলার সাথে যুক্ত, তারা দেখিয়েছেন না, সেকশন 42 সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই হয়নি। এর অর্থ খুব সহজে জামিন হয়ে গেছে। যেমন এক অভিযুক্তের একটা উদাহরণ দিই, যেমনটা আমাদের বর্তমান বিজেপি সরকারের, যিনি কলকাতা হাইকোর্টের পিপি পাবলিক প্রসিকিউটর কল্লোল মণ্ডল, তিনি আদালতে দাবি করছেন যে চরস ধরা পড়েছে, যার কমার্শিয়াল কোয়ান্টিটি যেটা সিজ হয়েছে প্রায় 200 থেকে 250 গ্রাম, যার বাজার মূল্য অর্থাৎ 2.5 কেজির কাছাকাছি ধরা পড়েছে। মেন সিজার তার 10% হয়, এরকম একটা শোনা আপনারা জানেন। এই জায়গায় বলা হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা বাজার মূল্য, অথচ সেই রকম একটা গুরুতর অভিযোগে সেকশন 42 অ্যাপ্লিকেবল হয়নি, ঠিকমতো করা হয়নি, তাই তার জামিন হয়ে গেছে। এইরকম মাদক মামলায় যদি জামিন একজন পেয়ে যায়, আরও অভিযুক্ত থাকতে পারে, সে এসে আদালতে বলছে আমাকে জামিন দিন, আমিও জামিনের হকদার, দাবিদার। এবং বিচারপতি দেবাংশু বসাকের ঘরে যখন বিষয়টি একটু বিচার বিবেচনা করা হলো, তখন দেখা গেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় এরকম 126টা কেস রয়েছে যেখানে এই ধরনের জামিন হয়েছে। আদতে মাদক আর কাঠিরা এই ধরনের একটা প্রশাসন হতে পারে, একটা আইনজীবী মহল হতে পারে, সবাইকে কাজে লাগিয়ে একটা সম্পূর্ণ পদ্ধতি অসম্পূর্ণ দেখিয়ে তাদের জামিন করিয়ে দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে এটার মধ্যে একটা বড় সড়ো দুর্নীতি রয়েছে। কারণ একটা দুটো কেস হতে পারে, 126টা কেসে এরকম ঘটনা ঘটতে পারে না। বিশেষ করে উত্তরবঙ্গ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মতো গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে কমিশনারেট তৈরি করাই হয়েছিল পুলিশকে আরো সতর্ক, সচেতন রাখা, মানুষকে এই সতর্কতামূলক পদক্ষেপের জন্য। কারণ নেপাল, ভুটান, একদিকে বাংলাদেশ, এই সমস্ত কিছুর একটা সংযোগস্থল হচ্ছে শিলিগুড়ি। এই জায়গায় পরিষ্কারভাবে রাজ্যের পিপি কল্লোল মণ্ডল তিনি রাজ্যের অবস্থানটা জানালেন শুক্রবার দিন। বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ রাজ্যের অবস্থান জানলেন। রাজ্য এই বিষয়টাতেও জিরো টলারেন্স নীতি নিয়েছে।
অর্থাৎ তৃণমূল জামানায় এই ধরনের মাদক মামলায় জামিন করিয়ে দেওয়ার পিছনে যে রহস্য কাজ করেছে, যে দুর্নীতি কাজ করেছে বলে অভিযোগ, পুরোটার রহস্যভেদ রাজ্য সরকারও করতে চাইছে। বিচারপতি দেবাংশু বসাক একটি সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হবে সিআইডির তদন্তকারী অফিসারদের নিয়ে এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সিআইডি, যিনি এই পুরো সিটটার তত্ত্বাবধান করবেন এবং পুরোটা রহস্যভেদ করবেন। এবং এখন আপনাদের মনে হচ্ছে না এই যে সহজ জামিন, মাদক মামলায় জামিন, এটা আদতে একটা দুর্নীতির কোথাও একটা সূত্রপাত বা সূচনা মাত্র? এখন দেখা যাক এই দুর্নীতির আড়ালে আর কারা কারা যুক্ত। এই সিআইডির সিট তদন্ত করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আপাতত এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।